আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমাদের বেসিক ইংলিশ গ্রামার ফর বিগিনার্স এই কোর্সটির সেকেন্ড ক্লাস। সো আজকের মডিউলে আমরা পড়ব সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটিকে মূলত আমরা দুটি পার্টে ভাগ করেছি। আমাদের ফার্স্ট পার্ট যেটা সেটা হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ইটস এলিমেন্ট। কেমন? ক্লাসটা যাতে খুব বেশি বড় হয়ে না যায় সেজন্য আমরা এটা দুটো ভাগে ভাগ করেছি এবং পরবর্তী ভাগে আমরা এই সেন্টেন্সের ডিটেলস ক্লাসিফিকেশনটা নিয়ে আলোচনা করব। সো আজকে আমাদের আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে সেন্টেন্স এবং এটার এলিমেন্ট। ওকে, ফার্স্টলি আমরা সেন্টেন্স কি সেটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের গত ক্লাসে আমরা ওয়ার্ড এবং লেটার নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? লেটার এবং ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম। সো সেন্টেন্স হচ্ছে মূলত যেটার সেন্টেন্সের মূল, যেখান থেকে সেন্টেন্সটা মূলত উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে লেটার এবং ওয়ার্ড। লাইক লেটার হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার এবং অনেকগুলো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার নিয়ে একটা ওয়ার্ড গঠিত হয় এবং একটা ওয়ার্ড বা অনেকগুলো অনেকগুলো ওয়ার্ডকে যখন আসলে আমরা রিঅ্যারেঞ্জ করি, কারেক্ট অর্ডারে রিঅ্যারেঞ্জ করি, সেগুলো থেকে একটা সেন্টেন্স গঠন করা হয়ে থাকে। ফর এক্সাম্পল আমরা যদি একটু দেখি, দেখো এখানে এফ, হ্যাঁ এফ হচ্ছে একটা লেটার। দেখো একটু খেয়াল করে, এফ হচ্ছে একটা লেটার আর এই লেটার থেকে হচ্ছে আমরা ফার্মার লিখেছি, অর্থাৎ এফ দিয়ে ফার্মার লিখেছি। ফার্মার হচ্ছে একটা ওয়ার্ড যার অর্থ হচ্ছে কৃষক। এবার এই ফার্মার দিয়ে আমরা একটা সেন্টেন্স ক্রিয়েট করব, হ্যাঁ, যেটা হচ্ছে দেখো ফার্মার্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার কান্ট্রি। তাহলে একটু খেয়াল করেই যদি আমরা একটু একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, দেখো একটা সেন্টেন্স হওয়ার জন্য আসলে কি কি প্রয়োজন। সেন্টেন্স আমরা গ্রুপ অফ ওয়ার্ড হলেই কিন্তু সেন্টেন্স হয়ে যায় না। যেমন আমরা এখানে ব্র্যাকেটে লিখেছি গ্রুপ অফ ওয়ার্ড, হ্যাঁ অফকোর্স অনেকগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হবে। কিন্তু আমি যদি ধরো এখানে বলে দেই যে লাইক এভাবে যদি বলি প্লে ফার্মার্স ইম্পর্টেন্ট অ্যান্ড রোল ইন আওয়ার কান্ট্রি, উল্টা পাল্টা করে যদি দিই তাহলে কি সেন্টেন্স হবে? কখনই হবে না, তাই না? সুতরাং এটার জন্য একটা কারেক্ট অর্ডার দরকার, একটা মিনিং, কারেক্ট মিনিং দরকার, হ্যাঁ একটা কমপ্লিট মিনিং দরকার। ওকে, সুতরাং আমরা এই এতক্ষণ যে কথাগুলো বলেছি সেগুলোকে অ্যানালিসিস করে বলতে পারি a sentence is a group of words that expresses a complete or clear idea or meaning। ঠিক আছে, অর্থাৎ যে শব্দগুচ্ছ কোনো ধারণা কিংবা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। আচ্ছা, এখানে মূলত কমপ্লিট শব্দটা থেকে ক্লিয়ার শব্দটা আরো বেশি লজিক্যাল। কেন লজিক্যাল জানো? যেমন ধরো আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, দেখো দ্য ম্যান ইজ ওয়াকিং স্লোলি ইন দ্য মর্নিং, তাই না? দ্য ম্যান ইজ ওয়াকিং স্লোলি ইন দ্য মর্নিং, অর্থাৎ একটি মানুষ সকালবেলা, মানে সকালবেলা স্লোলি খুবই ধীর গতিতে হাঁটছে। ওকে ফাইন, এটা একটা কমপ্লিট মিনিং আমাকে দিয়েছে, এটা একটা কমপ্লিট মিনিং আমাকে দিয়েছে। সো এই বাক্যটাকে বেস করে যদি আমি এখানে লিখি দ্য ম্যান ইজ ওয়াকিং, ঠিক আছে, তাহলে এটা কিন্তু ইনকমপ্লিট একটা সেন্টেন্স, তাই না? এই যে এইটার উপর ভিত্তি করে বলতেছি, এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। তো ইনকমপ্লিট সেন্টেন্স হওয়া সত্ত্বেও, আচ্ছা এটা কি কোনো অর্থ প্রকাশ করছে না? সঠিক অর্থ প্রকাশ। দ্য ম্যান ইজ ওয়াকিং, হ্যাঁ মানুষটি হাঁটছে। তো মানুষটি হাঁটছে, তো খুবই সুন্দর একটা বাক্য। আমি এটা দ্বারা বুঝতে পারতেছি মানুষটি হাঁটছে এবং এটার পর আসলে আমার জানার কিছু থাকে না। সো এটাও কিন্তু একটা কমপ্লিট মিনিং দিচ্ছে, তাই না? সুতরাং আমরা কমপ্লিট মিনিং না বলে, এটা যদিও সেন্টেন্সটা ইনকমপ্লিট বাট বেশ ভালো একটা সঠিক অর্থ প্রদান করতেছে। সুতরাং কখনো কখনো সেন্টেন্সকে কমপ্লিট না করেও আমরা সঠিক অর্থ পেতে পারি। তো তার থেকে বরং আমরা এই কমপ্লিট শব্দটাকে যদি বাদ দিয়ে দিই, কেমন? তাহলে আমরা বলতে পারি আ ক্লিয়ার আইডিয়া, সঠিক পরিষ্কার একটা আইডিয়া বা অর্থ যদি প্রদান করে তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। আমি যদি দ্য ম্যান ইজ লিখে দিই, এতটুকু যদি লিখি দ্য ম্যান ইজ, তাহলে কি হবে? হবে না কিন্তু, ঠিক আছে? এটা দ্য ম্যান ইজ, এটা দ্বারা আমি কিছু বুঝতে পারতেছি না, তাই না? অথবা আমি যদি বলি ম্যান দা ইজ ওয়াকিং, দেখো এইটাও হচ্ছে না। তাহলে এখানে আসলে কিসের অভাব আছে? এখানে হচ্ছে শৃঙ্খলার অভাব আছে। এই যে আমি এই বাক্যটা লিখেছি, এখানে হচ্ছে শৃঙ্খলার অভাব আছে। হ্যাঁ, শৃঙ্খলার অভাবে কিন্তু বাক্য হবে না, কারেক্ট অর্ডার বলা হয়ে থাকে, ঠিক আছে? সো এখানে আমরা আগে ম্যান নিয়ে আসছি, তারপর হচ্ছে আর্টিকেল আনছি, তারপর ভার্ব আনছি,
হ্যাঁ, তারপর এইভাবে কিন্তু আসলে হয় না, তাই না? সুতরাং দেখো, আমরা এই আলোচনা থেকে, এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করেছি, এটা থেকে আমরা আসলে সেন্টেন্সের কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স পাই, তাই না? যে আসলে সেন্টেন্স হতে গেলে আমাদের কি কি লাগে। হ্যাঁ, সেটা হচ্ছে কি বলতো, কমপ্লিটনেস অফ সেন্স, অর্থের পূর্ণতা লাগবে। এক নাম্বার হচ্ছে কি, অর্থের পূর্ণতা লাগবে, ঠিক আছে? অর্থাৎ একদম একদম ফিক্স একটা সুন্দর একটা অর্থ আমাকে পেতে হবে। মানে আমি, সুন্দর মিন্স হচ্ছে, আমি বুঝাইতে চাইতেছি যেটা দ্বারা তুমি একটা মানে ঘটনাকে উপলব্ধি করতে পারবা, যেটা দ্বারা তুমি বুঝতে পারবা, হ্যাঁ, যেটা দ্বারা যেই ব্যাপারটাকে তুমি ফিল করতে পারবা, একটা অর্থের পূর্ণতা লাগবে। ওকে ফাইন, কারেক্ট অর্ডার, যথাযথ শৃঙ্খলা লাগবে, ঠিক আছে? আমি একটু উদাহরণ দিই এখানে, তাহলে বুঝতে পারবে। একটু আগে আমি যেটা লিখেছিলাম, লাইক ওয়াকিং, ওয়াকিং দ্য ম্যান ইন দ্য স্ট্রিট, ঠিক আছে? ধরো আমি এখানে লিখলাম বাক্যটা, এই যে এখানে একটা বাক্য লিখছি। আমরা তো শুরুতেই বলেছিলাম আ গ্রুপ অফ ওয়ার্ড, বাট এখানে তো অনেকগুলো ওয়ার্ড আছে, এখানেও কিন্তু আ গ্রুপ অফ ওয়ার্ড, তাই না? সুতরাং শুধুমাত্র গ্রুপ অফ ওয়ার্ড হলেই কিন্তু সেন্টেন্স হবে না, অফকোর্স এটা মাথায় রাখতে হবে। কি কি থাকতে হবে? অর্থের পূর্ণতা, হ্যাঁ, কম্বিনেশন অফ ওয়ার্ডস। তো এখানে অনেকগুলো ওয়ার্ডের কম্বিনেশন আছে, আমরা এখানে একটা বৈশিষ্ট্য ফিল করতে পেরেছি, মানে একটা বৈশিষ্ট্যকে আসলে আমরা এই কারেক্ট করতে পেরেছি। তাহলে আরো দুইটা বৈশিষ্ট্য এখানে অফকোর্স লাগবে। সেটা প্রথমত হচ্ছে কারেক্ট অর্ডার। তো আমাদের সেন্টেন্সের কিন্তু সিকোয়েন্স আছে, আমরা একটু পরেই পড়বো যে আসলে সেন্টেন্স মানে ক্রিয়েট করতে গেলে আমাদের কোন কোন এলিমেন্ট লাগে, এবং আসলে যে পার্টস অফ স্পিচ গুলো আছে, তো সেই পার্টস অফ স্পিচ গুলো কখন কোনটা বসাবো, মানে যে অর্ডার আছে সেই অর্ডারটাকে মেনটেন করে লিখতে হবে। তাহলে দেখো, এখানে আমি সবার আগে ভার্ব নিয়ে আসি, তো সবার আগে তো ভার্ব বসবে না, তার আগে আমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে, দ্য ম্যান ইজ ওয়াকিং। এখানে আবার আরেকটা আমাদের হেল্পিং ভার্বের এখানে অভাব আছে, সেটাও বসাতে হবে। তো এখানে হচ্ছে আমাদের যথাযথ শৃঙ্খলা হয় নাই বাক্যটাতে, কেমন? ওকে, ফাইনালি হচ্ছে কি, দেখো, কমপ্লিটনেস অফ সেন্স। যেখানে বাক্যের শৃঙ্খলাই বজায় রাখতে পারি নাই, সেখানে তো অর্থের পূর্ণতা পাওয়াটা একেবারেই হাস্যকর ব্যাপার, তাই না? অর্থাৎ আমার সেন্টেন্সটাই তো হয় নাই, যেখানে সেন্টেন্সটা সঠিকভাবে কনসিস্ট করতে পারি নাই, সেখানে আমাদের অর্থের পূর্ণতা পাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে দেখো, ফাইনালি আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একটি সেন্টেন্সকে যখন আমরা সঠিকভাবে লিখবো, সেই সেন্টেন্সের মধ্যে এই তিনটি গুণ বা তিনটি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। The first one is completeness of sense বা অর্থের পূর্ণতা। The second one is correct order বা যথাযথ শৃঙ্খলা। And the final is combination of words, শব্দের সমষ্টি, ঠিক আছে, যেটাকে আমরা a group of word বলে থাকি। ওকে ফাইন। সো মাঝখানে আমরা একটা ব্যাপার স্কিপ করে এসেছি, সেটা আহ, মূলত পরে বলবো বলেই স্কিপ করে এসেছি। দেখো, এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা দেখো। এটা একটা এক্সাম্পল, আমরা আগে পড়ি, দেন হচ্ছে এক্সপ্লেইন করার চেষ্টা করি। দেখো, মা বলছে, মানে এখানে মাদার বলছে তার ছেলেকে, অর্থাৎ ছেলের নাম হচ্ছে আবির, ঠিক আছে? তো মা আবিরকে বলতেছে, ডু ইউ ওয়ান্ট টু গো টু স্কুল টুডে? তুমি কি আজ স্কুলে যেতে চাও? ওকে, ব্র্যাকেটে দেখো তো কি লিখেছি, মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। সেন্টেন্স আসলে এটা খুবই কনফিউজিং একটা ব্যাপার। দেখো, মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, তো একটা সেন্টেন্সে আমরা একটু আগেই পড়ে আসছি আ গ্রুপ অফ ওয়ার্ড। তো আ গ্রুপ অফ ওয়ার্ড মানেই হচ্ছে মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, সেখানে অনেকগুলো ওয়ার্ড থাকবে। তো যেখানে একের অধিক ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্স গঠিত হবে, সেটাকে বলা হয় মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স, ঠিক আছে? ওকে ফাইন। তো মা যখন প্রশ্ন করছে যে ডু ইউ ওয়ান্ট টু গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যেতে চাও, তখন আবির বলতেছে ইয়েস। দেখো, এই ইয়েস কে আমরা কি বলতেছি, সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। আচ্ছা, ইয়েস কি কখনো সেন্টেন্স হতে পারে? এটা তো জাস্ট আ ওয়ার্ড, এটা তো একটা ওয়ার্ড, এটা কি করে সেন্টেন্স হয়? হ্যাঁ, হতে পারে, বাট ইট ডিপেন্ডস অন দ্য স্পেসিফিক কনটেক্সট। এটা একটা নির্দিষ্ট কনটেক্সটের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? ধরো, তোমার মা যখন তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আজকে স্কুলে যেতে চাও, তখন মূলত দ্য অ্যান্সার শুড লাইক দ্যাট, যে ইয়েস আই ওয়ান্ট টু গো টু স্কুল টুডে, হ্যাঁ আমি আজকে স্কুলে যেতে চাই। কিন্তু তুমি এত লম্বা একটা শব্দ না বলে তুমি জাস্ট বলে ইয়াস। তো দেখো, তুমি কিন্তু ইয়েস দিয়েও অর্থের প্রকাশ করতে পারতেছো। তুমি যখন ইয়েস বললা, তখন তোমার মা কিন্তু ধরে নিয়েছে যে তুমি আজকে স্কুলে যেতে চাও। সো এটা কিন্তু কনটেক্সটের উপর ডিপেন্ড করতেছে।
যখন তুমি ইয়েস বলে পুরো গোটা সেন্টেন্সটাকে তুমি রিপ্রেজেন্ট করতেছো, তখন কিন্তু তোমার মা ধরে নিয়েছে যে তুমি স্কুলে যাবা। তার মানে এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। তো তুমি একটা সেন্টেন্স ব্যবহার করে, একটা ওয়ার্ড ব্যবহার করে গোটা সেন্টেন্সটাকে তুমি বুঝিয়ে দিলা যখন, তখন সেটাকে আমরা সেন্টেন্স হিসেবেই হচ্ছে বিবেচনা করব। কেমন? এটা সেন্টেন্স বলেই বিবেচিত হবে, সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। কিন্তু তুমি জাস্ট ফর এক্সাম্পল তুমি এখানে জাস্ট একটা ইয়েস লিখলা, এখানে ইয়েস লিখলা, এখানে নো লিখলা, এখানে গুড লিখলা, ঠিক আছে? হ্যাঁ, এই সিঙ্গেল কোনো কনটেক্সট ছাড়া যদি তুমি ইয়েস, নো, ভেরি গুড এগুলাকে ব্যবহার করো, তখন তো এটার আগে পিছে কোনো কাহিনী নাই রে ভাই। সুতরাং সিঙ্গেল যখন তুমি কোনো কনটেক্সট ছাড়া ইয়েস, নো, গুড ব্যবহার করবে, তখন এগুলা সেন্টেন্স হবে না। ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, দেখো এবার মানে আমরা সেন্টেন্সের বেসিকটা জানলাম এতক্ষণ। এখানে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স একটা 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 প্রপার সেন্টেন্স লিখতে গেলে আসলে আমাদের কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করলাম। দিস আর দ্য ভেরি বেসিক ক্যারেক্টারিস্টিক্স। কেমন? ওকে, চলো আমরা ক্লাসিফিকেশনে যাই। ক্লাসিফিকেশন আসলে সেন্টেন্সের ক্লাসিফিকেশন আসলে অনেক ভাবে করা হয়ে থাকে। তো আমরা ফার্স্টলি আলোচনা করব ক্লাসিফিকেশন বাই ফাংশন অর মিনিং, অর্থাৎ অর্থ এবং কাজ অনুযায়ী সেন্টেন্সের প্রকার ভেদটাকে আমরা দেখব। কেমন? ওকে, সো ফার্স্ট অফ অল অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। যে বাক্য দ্বারা কোনো বিবৃতি বা মতামত প্রদান করা হয়ে থাকে সেটাকে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। কেমন? ওকে, দ্বিতীয়ত হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা আমাদের আমাদের কাছে খুবই পরিচিত একটা সেন্টেন্স প্যাটার্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক বাক্য, প্রশ্ন করাকে বোঝায়, বুঝিয়ে থাকে। অর্থাৎ আমরা একে অন্যকে কিন্তু অনেক প্রশ্ন করি যে হোয়াট ইজ ইউর নেম, হ্যাঁ, হাউ ওল্ড আর ইউ, হোয়াটস ইউর ফাদার নেম, অথবা হোয়াট ডাজ ইউর ফাদার ডু, এরকম অনেক অনেক প্রশ্ন করে থাকে। সো এই প্রশ্নগুলো যখন করব সেগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকবো। কেমন? ওকে, ফাইন। সো ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ওকে, আমরা আমরা অনেকেই বলি না যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে, সদা সত্য কথা বলবা, ঠিক আছে। শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো। উপদেশ দেই, আদেশ করি, অনুরোধ করি, প্লিজ ক্যান ইউ প্লিজ ক্যান ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, আমরা অনুরোধ করি না যে তুমি কি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিতে পারবা। হ্যাঁ, সো এই যে দেখো, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, হ্যাঁ, এইগুলো যখন আমরা একে অপরকে করে থাকবো তখন সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। কেমন? সো দ্য ফোর্থ ওয়ান ইজ অপটেটিভ সেন্টেন্স, না, প্রার্থনা সূচক বাক্য। আমরা বলি না যে মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার সহায় হোক, ঠিক আছে। সো এই যে আমরা আহ, মানুষের জন্য প্রার্থনা করি কিংবা নিজে কোনো ইচ্ছা পোষণ করে থাকি, এইগুলোকে বলা হবে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। সো অন দ্য ফাইনাল ওয়ান ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য, ঠিক আছে। এখানে আমি এটাকে বিস্ময় সূচক বাক্য না বলে আবেগ সূচক বাক্য, আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছিলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময় সূচক বাক্য, ঠিক আছে। সো এটাকে কেন আবেগ বলছি আমি একটু পরেই এক্সপ্লেইন করতেছি। দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে যখন তুমি তোমার দুঃখ, আনন্দ, বিস্ময় এই সবগুলো ইমোশনকে তুমি বুঝাবা, তখনই তোমাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা, মানে এটাকে সেন্টেন্স বলা হয়ে থাকবে। সো বিস্ময় মানে কি? ধরো তুমি খুব কষ্টে আছো, তখন কি তুমি বিস্ময় হবা? হবা? আমার আমার তো মনে হয় না কেউ কষ্টে থাকলে কখনো সারপ্রাইজড হয়। হয় না তো, তাই না? সুতরাং এই যে দেখো দুঃখ, আনন্দ, বিস্ময় এই সবগুলোই হচ্ছে তোমার ইমোশন, ঠিক আছে। সো বিস্ময়সূচক বাক্য যদি বলতাম তখন কেবলমাত্র আনন্দটাকে বোঝাতো বা বিস্ময় হওয়াটাকে বোঝাতো। আমরা দুঃখ পেলে না, আমার কাছে মনে হয় না কেউ মানে বিস্ময় হয়ে থাকে। সুতরাং আমি এটাকে আবেগসূচক বাক্য বলেই বিবেচনা করব। কেমন? যার মধ্যে সমস্ত আবেগগুলো চলে আসবে। আচ্ছা, সো আমরা ক্লাসিফিকেশনটাকে বুঝলাম, বোঝার চেষ্টা করলাম। এবার চলো আমরা ফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে। ফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ব্যাপার চলে আসে। সো আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে এটা বোঝার চেষ্টা করব। ওকে, সেন্টেন্স কিভাবে গঠিত হয়ে থাকে। কেমন? ওকে,
এটা এটা মূলত আমরা ক্লাসিফিকেশনের ডিটেলসে যখন যাব তখন আমাদের নেক্সট ক্লাসে এটা ডিটেলসটা পাবো। তার আগে আমরা এই ফরমেশনের অধীনে এই সেন্টেন্সের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেমন? দেখো, সেন্টেন্স কখনো কখনো সিঙ্গেল ওয়ার্ডেড বা একপদী, কখনো মাল্টি ওয়ার্ডেড বা বহুপদী হয়ে থাকে। কেমন? সো এই এই বিষয়টা একটু আমরা বোঝার চেষ্টা করি, যদিও আমি একটু আগে আলোচনা করে এসেছিলাম সিঙ্গেল ওয়ার্ডেড মাল্টি ওয়ার্ডেড। কেমন? জাস্ট এই ব্যাপারটাকে আমি এখন একটা টেবিলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, সেন্টেন্স এটার দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডেড, একটা হচ্ছে মাল্টি ওয়ার্ডেড। ঠিক আছে? সো সিঙ্গেল ওয়ার্ডেড গুলো কেমন হতে পারে? ইয়েস, নো, কাম, গো, স্টপ। ঠিক আছে? লাইক তোমাকে প্রশ্ন করলাম যে ডু ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ মি? তুমি কি আমার সাথে ক্রিকেট খেলতে চাও? ইয়াস। তুমি উত্তর দিলে ইয়াস। যখন এটার কনটেক্সট থাকবে, কোনো একটা কাহিনী থাকবে এবং তুমি গোটা একটা বিশাল উত্তরকে ছোট করে ইয়েস দিয়ে বোঝাতে চাচ্ছ, তখন সেটা সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স বলে বিবেচিত হবে যদি এটা কনটেক্সট থাকে। Otherwise, without any context, yes will not be any answer. Yes will not be any sentence. ঠিক আছে? Without any context. কোনো context না থাকলে yes, no, come, go, stop এইগুলো কখনোই কোনো ওয়ার্ড বলে বিবেচিত হবে না। ওকে, ফাইন। সো মাল্টি ওয়ার্ডেড গুলো কি হতে পারে? দেখো, মাল্টি ওয়ার্ডেড গুলোর মধ্যে আবার কিছু আছে উইথ ভার্ব, উইদাউট ভার্ব। এগুলো খুবই বেসিক ব্যাপার। এগুলো সেন্টেন্স পড়াতে গেলে অনেকেই হয়তো তোমাদের সাথে আলোচনা করবে না। সো একটু জাস্ট বোঝার জন্য তোমাদেরকে বলতেছি। কেমন? সো দেখো, আমরা তো শুরুতে পড়েই নিয়েছি যে এখানে আসলে সেন্টেন্স করতে গেলে আমাদের অফকোর্স গ্রুপ অফ ওয়ার্ড থাকতে হবে, কারেক্ট মিনিং থাকতে হবে, কারেক্ট অর্ডার থাকতে হবে, তাই না? সো এরকম কিন্তু বলি নাই যে ভার্ব থাকতে হবে। ঠিক আছে? যদিও আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে গেলে বলি যে ভার্ব থাকতে হবে, সেন্টেন্স বানাতে গেলে বলি যে ভার্ব থাকতে হবে। তো ভার্ব ছাড়া কিন্তু অনেক সেন্টেন্স হয়। হ্যাঁ, এই যে উইদাউট ভার্ব, এগুলোকে সেন্টেন্স কেন বলি আমরা? এগুলোকে এই জন্য বলি যে এগুলো দ্বারা একটা অর্থ প্রকাশ করা হয়ে থাকে। যেমন নট এট অল, এখনো না, হোয়াই নট, কেন নয়, অল রাইট, সবকিছু ঠিক আছে। সো এগুলো হচ্ছে কনটেক্সট বেইজ আর কি, যে এটার মতোই সিঙ্গেল ওয়ার্ডের মতোই এগুলো কনটেক্সট বেসড, বাট এগুলোতে হচ্ছে মাল্টি ওয়ার্ড আর কি, একাধিক ওয়ার্ড আছে। মেইন যেটা সেটা হচ্ছে দেখো উইথ ভার্ব, হোয়াটস দ্য টাইম নাও, এইটা হচ্ছে আমাদের মেইন সেন্টেন্সের স্ট্রাকচার বা এক্সাম্পল। এটা আমরা এখন স্ট্রাকচারে যাই নাই রে ভাই, অনেক বিস্তর আলোচনা আছে সেন্টেন্স নিয়ে, স্টেপ বাই স্টেপ আমরা করব। পরবর্তী ক্লাসগুলো তোমরা খুব ভালো করে দেখার চেষ্টা করবা ইনশাল্লাহ। সেন্টেন্স নিয়ে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব এবং হচ্ছে না বোঝার কোনো বিষয় থাকবে না ইনশাল্লাহ। সো দেখো উইথ ভার্ব, ঠিক আছে? উইথ ভার্ব মানে হচ্ছে হোয়াটস দ্য টাইম নাও। এখানে এখানে ভার্বটা কি বলতো? এখানে হচ্ছে এটা মূলত হচ্ছে কি আমরা কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করেছি। হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ, হোয়াট ইজ। ঠিক আছে? এই যে হোয়াটস মানে হচ্ছে, আমি এই যে এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে, হোয়াটস মানে হচ্ছে কি বলতো? হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ। ঠিক আছে? সো এই সংক্ষিপ্ত ফর্মটাকে আমরা কি বলবো? কন্ট্রাকশন ফর্ম। কেমন? সো হোয়াটস দ্য টাইম নাও, এটার মধ্যে ভার্ব হচ্ছে কি? ইজ হচ্ছে ভার্ব। হু ইজ স্পিকিং, কে কথা বলছে? ইজ হচ্ছে ভার্ব। আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে অ্যাম হচ্ছে ভার্ব। ঠিক আছে? সো এই হলো আমাদের সেন্টেন্সের মানে মানে ভার্বের সাথে যে সেন্টেন্সের প্রকারভেদটা সেটা আমরা দেখলাম আর কি। ঠিক আছে? ওকে, চলো এবার আমরা সেন্টেন্সের আহ, অন্যতম একটা এলিমেন্ট আছে, হ্যাঁ, সেটাকে সাবজেক্ট এন্ড সাবজেক্ট বলা হয় এবং প্রেডিকেট বলা হয়ে থাকে। সো এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করি। এটা খুবই ছোটবেলার পড়াশোনা, খুবই বেসিক পড়াশোনা, বাট আমরা অনেকেই জানি না আসলে সাবজেক্ট এন্ড প্রেডিকেট কাকে বলে। ঠিক আছে? অনেক দিন পর, মানে ধরো অনেক দিন পরে, পড়াশোনার অনেক দিন পরে কাউকে জিজ্ঞেস করা হলো যে প্রেডিকেট কাকে বলে, তখন কিন্তু আসলে বিষয়গুলো আমাদের মাথায় থাকে না। ওকে, ফাইন। সো আমরা একটু আলোচনা করি। দেখো, বেশিরভাগ সেন্টেন্সে আমরা যা বলি বা লিখি তার দুইটা পার্ট থাকে। ঠিক আছে? দুইটা পার্ট থাকে। ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। ঠিক আছে? তো যে ব্যক্তি, বস্তু বা বিষয় সম্বন্ধে আমরা কথা বলি বা লিখি তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ একটা সেন্টেন্সের মেইন যে ক্যারেক্টারটা সেটি হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? অ্যান্ড প্রেডিকেট মানে হচ্ছে কি? প্রেডিকেট মানে বিধেয়। সাবজেক্টের সম্বন্ধে আমরা যা বলি বা লিখি তাকে প্রেডিকেট বলে। অর্থাৎ সাবজেক্টকে বাদ দিয়ে পুরো অংশটুকুই হচ্ছে প্রেডিকেট। কেমন?
দেখো আমরা এই দুইটার মধ্যে একটা কম্পারিজন করার চেষ্টা করেছি, খুব সহজেই তোমরা বুঝতে পারবা। দেখো সাবজেক্ট এবং হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। ওকে, সাবজেক্ট মানে হচ্ছে কি ডুয়ার অফ দ্য অ্যাকশন, ঠিক আছে, যিনি কাজটি করে থাকেন। আমি আবার বলছি, একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে যিনি কাজটা করে থাকেন তাকে সাবজেক্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। আর প্রেডিকেট মানে হচ্ছে হোয়াট দ্য সাবজেক্ট ডাজ, সাবজেক্ট কি করে, অর্থাৎ সাবজেক্ট যা করে সেটা হচ্ছে বিধেয়, কেমন। অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে পুরো অংশটুকু হচ্ছে প্রেডিকেট। আমরা নিচের এই ডিফারেন্স গুলো পড়ার আগে সরাসরি এটা বোঝার জন্য, ফার্স্ট যে ডিফারেন্সটা আছে সেটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল থেকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। দেখো, দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড। ওকে ফাইন, সাবজেক্ট মানে হচ্ছে কি পুরো সেন্টেন্স, সাবজেক্টকে তোমরা খুঁজে বের করার জন্য আগে ভার্বটাকে খুঁজে বের করবা, ঠিক আছে। সেন্টেন্সের মধ্যে যে ভার্ব আছে, ভার্বটাকে খুঁজে বের করবা। দেখো, দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তো দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, এই সেন্টেন্সটার মধ্যে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে প্লেইং, আর প্লেইং খেলা করছে, খেলছে। মূলত আমাদের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্লে, এবং এটার সাথে একটা হেল্পিং ভার্ব আছে, এবং পুরোটা মিলিয়ে হচ্ছে এখানে একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে, আর প্লেইং, কেমন। সো খেলা করছে বা খেলছে। এবার দেখো এই যে যে কাজটা, কাজটা যারা করে থাকে, এই যে এখানে দেখো প্রথমেই আমি এখানে লিখেছি যিনি কাজ করেন, যিনি কাজ করেন সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে এই খেলার কাজটা বা খেলতেছে, কারা খেলতেছে? দ্য বয়েজ, বাচ্চা বালকেরা খেলতেছে, ছেলেরা খেলতেছে, তাহলে দ্য বয়েজ এখানে সাবজেক্ট। এবং এই সাবজেক্ট বাদ দিয়ে পুরোটা কি আমরা প্রেডিকেট বলবো, হ্যাঁ। আর প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড, এই পুরো অংশটাই হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। ওকে ফাইন, আমরা 2 নম্বর ডিফারেন্সে চলে যাই বা পার্থক্যতে চলে যাই। আচ্ছা, সাবজেক্ট সাধারণত ভার্বের আগে বসে এবং সাবজেক্টের পর পুরোটাই হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে। তাহলে ভার্বের আগে যেটা বসবে সেটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পর পুরো অংশটাইকে প্রেডিকেট বলা হয়ে থাকে। ওকে ফাইন, সাবজেক্ট হিসেবে কি কি হতে পারে? সাবজেক্ট একটি নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, ফ্রেজ হতে পারে, অর ক্লজও হতে পারে, ঠিক আছে। আর প্রেডিকেট সর্বদা, মানে প্রেডিকেটে একটা ভার্ব থাকবে এবং সেই সাথে অবজেক্ট, মডিফায়ার্স এন্ড ফ্রেজেস থাকতে পারে। ওকে, এটা আমরা সেন্টেন্স করতে গেলে বুঝতে পারবো, হ্যাঁ। ওকে, এবং দেখো ভার্বকে আমরা একটু আগে এটা বলেছিলাম যে সাবজেক্টকে খুঁজে পাওয়ার জন্য তুমি ভার্বকে কোয়েশ্চেন করবা। এখন যদি বলো যে ভাই ভার্ব কি, সেটাই তো চিনি না। ওকে, ভার্ব নিয়ে আমরা আলোচনা করব, বাট ইনিশিয়ালি এটা বোঝার জন্য তোমাকে বলে দিই ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ, ঠিক আছে। গোটা সেন্টেন্সের মধ্যে যেটার অর্থ কাজ বোঝাবে সেটাই ভার্ব, ঠিক আছে। ওই ভার্বটাকে তুমি কে বা কি দ্বারা কোয়েশ্চেন করবা, কোয়েশ্চেন করলে তুমি সাবজেক্টকে পেয়ে যাবা, ঠিক আছে। দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স ইজ প্রেডিকেট, সাবজেক্ট বাদ দিয়ে পুরো অংশটাকে প্রেডিকেট বলা হয়। ওকে ফাইন, সো দেখো প্রথম সেন্টেন্সটা আমরা একটু আগে আলোচনা করেছি এক্সাম্পলটা, and the second one is the women wearing a blue dress, the woman wearing a blue dress is talking on the phone standing near the gate. একটু লম্বা সেন্টেন্স হয়ে গিয়েছে, তাই না? ওকে, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওমেন। এখন এই শুধু দ্য ওমেনকে তো আমি সাবজেক্ট বলতে পারবো না, কেন জানো? এই ওমেনকে আরো বেশি এমফাসাইজ করার জন্য, তাকে আরো বেশি স্পেসিফাই করার জন্য এখানে তার কিছু গুণাগুণ করা হয়, মানে তার কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে। ওয়ারিং আ ব্লু ড্রেস, নীল, মানে নীল পোশাক পরিহিত মহিলাটি। তাহলে দেখো, দ্য ওমেন ওয়ারিং আ ব্লু ড্রেস, নীল পোশাক পরিহিত মহিলাটি ইজ টকিং অন দ্য ফোন স্ট্যান্ডিং নিয়ার দ্য গেট, ঠিক আছে। মানে হচ্ছে গেটের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট এন্ড বাদ বাকিটুকু হচ্ছে তোমার প্রেডিকেট। দ্য লিটল বয় ইজ ড্রয়িং আ পিকচার অন দ্য টেবল, ঠিক আছে। দেখো, ইজ ড্রয়িং আ পিকচার, আমি পুরো সেন্টেন্স, এখানে তো ভাগ করা আছে, তোমরা ভাগটাকে বাদ দিয়ে এই পুরোটাকে একটা সেন্টেন্স বিবেচনা করে ভার্বটাকে, এই যে উপরের সেন্টেন্সে ভার্ব কি বলো? টকিং, কথা বলছি, ইজ টকিং। এই যে কথা যে বলতেছে, এই কথা বলার কাজটা কে করতেছে? দ্য উমেন করতেছে, মহিলাটি করতেছে। এখন শুধু মহিলা, তো মহিলাকে তো আমরা সাবজেক্ট বলতে পারবো না, এই মহিলাটাকে এমফাসাইজ করার জন্য ধরো আমি আমি একটু বোঝানো আর একটু মোর কনক্রিটলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে অনেকগুলো মহিলা আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো মহিলা আছে এবং দরজার পাশে দাঁড়িয়ে মোটামুটি সবাই ফোনে কথা বলতেছে।
এখন তুমি তো দ্য উইমেন, তুমি এই যে ওয়ারিং আ ব্লু ড্রেস এটাকে বাদ দাও, তুমি শুধু বলো দ্য উমেন ইজ টকিং অন দ্য ফোন স্ট্যান্ডিং নিয়ার দ্য গেট। যখন তুমি এটা বলবা তখন তুমি যাকে কথাটা বলেছো তার খুঁজে পেতে একটু সমস্যা হবে, কিংবা সে তোমাকে কোশ্চেন করবে, আচ্ছা এখানে তো অনেকগুলো মহিলা আছে এবং সবাই মোটামুটি কথা বলতেছে ফোনে, কোনটা কথা বলতেছে, কার কথা তুমি বলতেছো? তখন তুমি মোর স্পেসিফাই করে বললা যে দ্য উমেন ওয়ারিং আ ব্লু ড্রেস ইজ টকিং অন দ্য ফোন স্ট্যান্ডিং নিয়ার দ্য গেট, অর্থাৎ নীল শাড়ি বা নীল ড্রেস পরিহিত যে মহিলাটা সেই তার কথা বলতেছে। দ্যাটস দ্য ফ্যাক্টর অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওকে, সো দ্য লিটল বয়, থার্ড ওয়ান নিয়ে আলোচনা করি। দ্য লিটল বয় ইজ ড্রয়িং আ পিকচার অন দ্য টেবল, ঠিক আছে? এই যে এখানে ভার্ব কোনটা? ড্র করা, অঙ্কন করা, আঁকাআঁকি করা, ঠিক আছে? এই যে আঁকাআঁকির কাজটা কে করতেছে? দ্য লিটল বয় করতেছে, ছোট্ট ছেলেটি is drawing a picture on the table, ঠিক আছে? একটা ছবি আঁকতেছে on the table, টেবিলের উপরে। ওকে, our English teacher explains the grammar rules very clearly। দেখো এখানে, এখানে ভার্ব কোনটা? এক্সপ্লেইন করা, ব্যাখ্যা করা, ঠিক আছে? এই ব্যাখ্যা করার কাজটা কে করতেছে? our English teacher করতেছে, আমাদের ইংরেজি শিক্ষক করছে। সুতরাং this is the subject and the rest of the sentence is predicate, ঠিক আছে? So our English teacher explains, ব্যাখ্যা করে, the grammar rules very clearly, খুবই ভালোভাবে। Okay, and after that the street vendor মানে কি? রাস্তার ব্যবসায়ী, ঠিক আছে? মানে একজন একজন কি বলে যে রাস্তার মধ্যে যিনি ব্যবসা দিয়ে বসেন আর কি। হ্যাঁ, সো দ্য স্ট্রিট ভ্যান্ডার ইজ সেলিং ফ্রেশ ফ্রুটস অ্যাট এ চিপ প্রাইস, ঠিক আছে? হ্যাঁ, চিপ রেটও হতে পারে। সো এই এই যে দেখো এখানে ভার্ব কোনটা বলতো? ইজ সেলিং, মানে মূলত হচ্ছে সেল হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেহেতু এটাকে আমরা আমরা মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছি। এন্ড ইজ সেলিং হচ্ছে এখানে মানে টোটালটাই হচ্ছে আমাদের এখানে ফাইনাইট ভার্ব, সুতরাং আমরা এটাকে ভার্ব বলবো ইজ সেলিং, মানে বিক্রি করছে। এই বিক্রি করার কাজটা কি করতেছে? স্ট্রিট ভেন্ডর করতেছে। হ্যাঁ, যে পথের মধ্যে যিনি ব্যবসা করতেছেন তিনি ফ্রেশ ফ্রুটস, তাজা তাজা ফলগুলোকে খুবই সস্তায় বিক্রি করতেছেন, ঠিক আছে? বিক্রি করার কাজটা যিনি করছেন তিনি হচ্ছে সাবজেক্ট, এবং তার পরবর্তী সাবজেক্ট বাদ দিয়ে পুরোটাকে আমরা প্রেডিকেট বলবো, ঠিক আছে? ওকে, দ্য ফাইনাল এক্সাম্পল ইজ দ্য নিউ মোবাইল ফোন ওয়ার্কস মাচ ফাস্টার, ঠিক আছে? দেখো, দ্য নিউ মোবাইল ফোন ওয়ার্কস মাচ ফাস্টার দেন মাই ওল্ড ওয়ান, ঠিক আছে? তো দেখো এখানে সাব ভার্ব কোনটা? ওয়ার্কস হচ্ছে ভার্ব, ঠিক আছে? কাজ করতেছে, মোবাইলটা কাজ করতেছে। তো কাজটা কে করতেছে? মোবাইল করতেছে। নতুন ফোনটা, দ্য নিউ মোবাইল ফোন ওয়ার্কস মাচ ফাস্টার, অনেক দ্রুত কাজ করতেছে, দ্যান মাই ওল্ড ওয়ান, হ্যাঁ, আমার যে পুরনোটা আছে সেটার তুলনায়, ঠিক আছে? সেটার তুলনায় আরো বেশি দ্রুত কাজ করতেছে এই নতুন ফোনটি। তো এই হচ্ছে আমাদের মূলত সাবজেক্ট এন্ড প্রেডিকেট, ভেরি ভেরি বেসিক আলোচনা। আশা করি বুঝতে পেরেছো হোয়াটস আর দ্য ডিফারেন্স বিটুইন সাবজেক্ট এন্ড প্রেডিকেট, ঠিক আছে? ওকে, সো এবার দেখো আমরা ক্লাসিফিকেশনের মাঝখানে এই সাবজেক্ট এন্ড প্রেডিকেট নিয়ে আলোচনা করলাম। এই যে শুরুতে যে ক্লাসিফিকেশন পড়েছিলাম না, এই যে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, এই সেন্টেন্স গুলোকে মূলত আমরা দেখো এই যে এখানে এই এই ৫ রকমকে মূলত আমরা আবার ২টা ভাগে ভাগ করেছি। কেমন? অর্থাৎ প্রত্যেকটা ক্লাসিফিকেশনকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ এটাকে তুমি অ্যাফার্মেটিভও করতে পারো, এটাকে তুমি নেগেটিভও করতে পারো। ঠিক আছে? অর্থাৎ এই এই চার্টটা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। যেমন কাইন্ডস অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে কি বিবৃতিমূলক বাক্য। এখন বিবৃতিটা তো তোমার না বোধকও হইতে পারে, হা বোধকও হতে পারে, পারে না? এই যে যেমন তুমি বললে এখানে হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র, এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যেটা দ্বারা জাস্ট কোন সিম্পল, এখানে কোনো আসলে না মানে প্রশ্ন থাকবে না, আদেশ অনুরোধ নিষেধ এসব কিছুই থাকবে না, সিম্পল। যেমন তুমি বলতে পারো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, and the water freezes at 100 degree Celsius, sorry 0 degree Celsius, মানে তুমি জাস্ট একটা স্টেটমেন্ট দিতেছো। হ্যাঁ, and my father is a very honest person, আমার বাবা খুবই সৎ ব্যক্তি, এই যে এই জাস্ট স্টেটমেন্ট দিতেছো, ঠিক আছে? এইগুলো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে একটা বিবৃতি দিচ্ছ। এখন
দ্য ফ্যাক্ট ইজ, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স প্রত্যেকটা প্রকারভেদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? সো লেটস চেক আউট এক্সাম্পল, আমরা একটু এক্সাম্পল গুলো দেখি তাহলে বুঝতে পারবা। অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি একটা হা সূচক বাক্য যেটা অ্যাফার্মেটিভ সেটা হচ্ছে দেখো হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। নেগেটিভ মানে হচ্ছে কি হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দেই যে না বোধক তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে হা বোধক যেটা, সেটার অর্থের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? যেমন দেখো এই এক্সাম্পলটা এটাই আহ, মানে প্রকাশ করছে। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। আর এটাকে না বোধক করা মানে হচ্ছে এটার সাথে নট যুক্ত করা, না, না নেতিবাচক একটা কথা বলা। এখন নেতিবাচক কথা বলা মানে হচ্ছে কি খারাপ কথা বা হচ্ছে কোনো কিছুকে একটা ডিনাই করা, ডিনায়াল একটা স্টেটমেন্ট থাকবে। সো হি ইজ আ গুড স্টুডেন্ট, আমি বলবো কি হি ইজ আ ব্যাড স্টুডেন্ট, সে খারাপ ছাত্র। এটা না বলে আমি এটার অর্থটাকে পরিবর্তন না করে আমি বলতে পারি হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, সে খারাপ ছাত্র নয়, এখানে নট চলে আসছে, না 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 বোধক হয়ে গেছে এটা। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের দিকে যদি আমরা তাকাই, দেখো ডু ইউ লাইক ম্যাঙ্গোস, তুমি কি আম পছন্দ করো, তুমি কি আম পছন্দ করো। ওকে ফাইন, সো এইটাকে আমরা বলতে পারি কি ডু ইউ নট লাইক ম্যাঙ্গোস, তুমি কি আম পছন্দ করো না। আমাদের মেইন টাস্ক হচ্ছে নেগেটিভ যখন করব তখন আমাদেরকে এখানে নট আনতে হবে, নট, ঠিক আছে? ডু ইউ নট লাইক ম্যাঙ্গোস, অথবা বলতে পারি ডোন্ট ইউ লাইক ম্যাঙ্গোস, তুমি কি আম পছন্দ করো না। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স কি দেখো, ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো। ইম্পারেটিভ দিয়ে আমরা কি বোঝাই, আদেশ, অনুরোধ, হ্যাঁ, তারপর হচ্ছে নিষেধ করাকে বোঝায়। সো আমি তাকে হচ্ছে আদেশ করলাম ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো। আবার বলতে পারি ডু নট শাট দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো না। এই যে এখানে নট চলে আসছে, নাবোধক হয়ে গেছে। অপটেটিভ মানে হচ্ছে কি প্রার্থনা সূচক বাক্য, মে হি বি হ্যাপি, সে সুখী হোক। অথবা আমি এটাকে নেগেটিভ করলে বলতে পারি মে হি নট বি আনহ্যাপি, সে যেন অসুখী না হয়, ঠিক আছে? এখন আমি তো তাকে বলতে পারবো না মে হি নট বি হ্যাপি, সে যেন সুখী না হয়, এটা তো ভাই খারাপ মানে সেন্টেন্স হবে। বাট এই ধরনের খারাপ কথা কি আমরা বা বদদোয়া কি আমরা মানুষের জন্য করতে পারি? করতে পারি না, ঠিক আছে? সেজন্য এটার অর্থের পরিবর্তন না করে আমি এটাকে নেগেটিভ করার চেষ্টা করেছি, কেমন? ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য, দেখো হুররা উই হ্যাভ ওন দ্য গেম, কি আনন্দ, আমরা খেলায় জিতেছি। এখন তুমি কি বলবা হুররা উই হ্যাভ নট ওন দ্য গেম, আমরা খেলায় জিতিনি, কি মজা আমরা খেলায় জিতি নাই। এভাবে তো আমরা বলবো না, তাই না? আমরা বলবো হুররা উই হ্যাভ নট লস্ট দ্য গেম, কি আনন্দ আমরা খেলায় হারি নাই, ঠিক আছে? এভাবে আমরা বলতে পারি, কিছুটা কনসিস্টেন্সি থেকে মানে থাকবে, হ্যাঁ, সামঞ্জস্যতা থাকবে। ওকে ফাইন, সো বুঝতে পেরেছো এটা খুবই বেসিক আলোচনা যে আমরা সেন্টেন্স গুলোকে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করতে পারি, ঠিক আছে? যখন আমরা ক্লাসিফিকেশনটাকে আরো ডিটেলসে পড়বো এবং সেন্টেন্স প্যাটার্ন গুলো দেখবো যে কিভাবে কিভাবে গঠিত হয়, স্ট্রাকচার গুলো পড়বো, তখন অফকোর্স আমরা এই দুইটা প্রকারভেদ নিয়ে আলোচনা করবো, এই দুইটা মানে কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। এখন আমরা একটা কি বলে যে একটা সুপারফিশিয়াল একটা আলোচনা করছি, কেমন? তো দেখো এখানে একটা নোট লেখা হয়েছে, এটা খুবই বেসিক, এটা তোমরা সকলেই জানো আশা করি। দেখো অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সের শেষে আমাদেরকে ফুল স্টপ বসাতে হবে, ইটস ম্যান্ডেটরি, কেমন? অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমরা ইন্টারোগেটিভ মার্ক অফ কোর্স আমাদেরকে বসাতে হবে, ইটস অব্লিগেটরি। অ্যান্ড ফাইনালি এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে আমাদেরকে নোট অফ এক্সক্লেমেশন বা আবেগ চিহ্ন বসাতে হবে, ঠিক আছে? ওকে ফাইন, সো এবার চলো আমরা এলিমেন্টস নিয়ে আলোচনা করি, এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের কি কি উপাদান আছে, ঠিক আছে? ওকে, সেন্টেন্সের উপাদানগুলো বোঝার আগে আমরা একটু এই এক্সাম্পল গুলো নিয়ে একটু অ্যানালিসিস করার চেষ্টা করি। এখানে কি বলেছে দেখো, আমি শুরুতে তিনটা উদাহরণ লিখেছি, সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব, ঠিক আছে? ওকে ফাইন, দেখো সে বাড়ি যায়, হি গোজ হোম, সে বাড়ি যায়, ঠিক আছে? সো এখানে দেখো আমি এই ওয়ার্ড গুলোকে রেড কালার করে রেখেছি, এগুলো হচ্ছে ভার্ব, ঠিক আছে? হি গোজ হোম, সে ভাত খায়, হি ইটস রাইস, রিফাত মাঠে খেলা করে, রিফাত প্লেইজ ইন দ্য ফিল্ড,
রিফাত মাঠে খেলা করে। হ্যাঁ, তো দেখো উপরের যে প্রতিটা বাক্যে একটি করে কাজ ঘটেছে, উপরের প্রত্যেকটা বাক্যে একটি করে কাজ হয়েছে। এই যেগুলো হচ্ছে ভার্ব, এগুলো হচ্ছে কাজ। সে বাড়ি যায়, যাওয়াটা হচ্ছে একটা কাজ। সে ভাত খায়, এখানে খাওয়াটা হচ্ছে একটা কাজ। রিফাত মাঠে খেলা করে, এই খেলাটা হচ্ছে একটা কাজ। ঠিক আছে, এই যে এই কথাগুলোই আমি এখানে বলেছি যে প্রথম বাক্যে যায় গোজ, দ্বিতীয় বাক্যে খায় ইটস, এবং তৃতীয় বাক্যে খেলা করে প্লেস, এগুলো হলো ভার্ব বা ক্রিয়া। ঠিক আছে, সো কোনো একটি বাক্যে ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট বা উপাদান হিসেবে বিবেচিত হয়ে থাকে। ঠিক আছে, সো এই ভার্বটা হচ্ছে একটা এলিমেন্ট। বুঝা গেল? আচ্ছা, এছাড়াও এখানে হি আছে না, এটাও তো একটা এলিমেন্ট। এখানে হোম আছে, এটাও তো একটা এলিমেন্ট। ঠিক আছে, সো হিটা হচ্ছে সাবজেক্ট, হি গোজ হোম। হোম মানে হচ্ছে এখানে কি বলতো, সে বাড়ি যায়। সে কোথায় যায়? বাড়ি যায়। এখানে হচ্ছে একটা অবজেক্ট। বুঝে গেল? ওকে, সো দেখো এই চার্টটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এই সেন্টেন্স গুলোতে কি কি এলিমেন্ট আছে। হ্যাঁ, দেখো এখানে যেই উপরে যে টাইটেল গুলো আমরা দিয়েছি, যেটি দিয়ে প্রশ্ন করতে হবে, যে এলিমেন্ট জানা যাবে এবং এক্সাম্পল, খুবই সহজে আমরা খুবই বেসিক ব্যাপারগুলোকে ইনস এন্ড আউটস বোঝার চেষ্টা করব। দেখো কি, এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে আছে। কি কথাটা ইনভার্টেড কমা আছে, কি কাজ করে। হোয়াট ডাজ দ্য সাবজেক্ট ডু? ঠিক আছে, আমরা দেখো এখানে সবার আগে একটা কথা লিখেছি, সবার আগে খুঁজে নিব ভার্ব। ঠিক আছে, ওকে ফাইন, আমি একটু আগেও আলোচনা করেছি একটা সেন্টেন্সের মধ্যে তোমরা ভার্বগুলোকে আগে খুঁজে নিবা। হ্যাঁ, আমরা প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু ভার্ব নিয়ে আলোচনা করব। দেখো সবার আগে তুমি ভার্বগুলোকে খুঁজে নিবা। ওকে ফাইন, সো এবার, ঠিক আছে, এবার মানে ভার্বটাকে কি, মানে ভার্বটাকে তুমি কিভাবে খুঁজবা, ভার্বটাকে কিভাবে খুঁজবা? ভার্ব অর্থ হচ্ছে কাজ, তাহলে তুমি কাজটাকে বের করবা, কি কাজ করে। হোয়াট ডাজ দ্য সাবজেক্ট ডু? সাবজেক্ট, সাবজেক্ট যে কাজটা করে সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, যেমন দেখো হি ইটস রাইস, এখানে ইট হচ্ছে, এখানে ইট হচ্ছে কি, এখানে ইট হচ্ছে আহ, খাওয়া। তো খাওয়াটা হচ্ছে এখানে ভার্ব। ঠিক আছে, সো এই আমরা এটা ভার্বটাকে খুঁজে পেলাম। এই খাওয়ার কাজটা কে করতেছে? হি, সে করতেছে, তাহলে সাবজেক্ট যে কাজটা করবে সেটাই ভার্ব। ওকে ফাইন, এবার দেখো তুমি সাবজেক্ট, এই ভার্ব তাহলে এলিমেন্ট কি, ভার্ব সেন্টেন্সের মধ্যে একটা এলিমেন্ট পাইলাম, সেটা কি ভার্ব। ওকে ফাইন, এবার সাবজেক্ট, সাবজেক্ট কি খুঁজে বের করবা কিভাবে, ভার্বকে প্রশ্ন করবে। এবার দেখো হি ইটস রাইস, এখানে ইট হচ্ছে ইট হচ্ছে খাওয়া। কে খায়? কে খায়, দেখো এই যে কে করে, হু ডাজ। ভার্বকে যখন তুমি কে দিয়ে প্রশ্ন করবা তখন তুমি সাবজেক্টকে খুঁজে পাবা। ঠিক আছে, ওকে ফাইন, হি ইটস রাইস, সে ভাত খায়। কে খায়? সে খায়, তাহলে সে মানে হচ্ছে হি, হি হচ্ছে এখানে সাবজেক্ট। এবার দেখো অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে কি, যখন তুমি কি দিয়ে প্রশ্ন করবা, হোয়াট ডাজ দ্য সাবজেক্ট অ্যাক্ট উইথ, অর্থাৎ সাবজেক্ট কি নিয়ে কাজ করে, কি নিয়ে কাজটি করে, সাবজেক্ট কি নিয়ে কাজটি করে, ওই কি দিয়ে প্রশ্ন করলে তুমি অবজেক্টকে খুঁজে পাবা। হি ইটস রাইস, সে ভাত খায়। সে কি খায়? ভাত খায়। এই ভাত হচ্ছে এখানে অবজেক্ট। বুঝে গেল? সে কি খায়? ভাত খায়, ভাত হচ্ছে এখানে একটা অবজেক্ট। অ্যাডজেক্টিভ, হ্যাঁ, বা অ্যাডজেক্টিভ, লোকটি বা জিনিসটি কেমন। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেই পার্ট, এটা হচ্ছে একটা, এই প্রত্যেকটা একটা এক একটা পার্টস অফ স্পিচ। ঠিক আছে, যখন আমরা পার্টস অফ স্পিচ পড়বো তখন ভার্ব কিভাবে চিনবো, সাবজেক্ট কিভাবে চিনবো, অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো, অ্যাডভার্ব কিভাবে চিনবো, সেগুলো আমরা বুঝতে পারবো। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হচ্ছে যেই পার্টস অফ স্পিচ নাউনের দোষ গুণ, হ্যাঁ, অপরাধ, অবস্থা, সিচুয়েশনকে প্রকাশ করে, সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, দেখো হি ইজ আ গুড বয়, কেমন। ঠিক আছে, হাউ ইজ দ্য পার্সন অর থিং, লোকটি বা ব্যক্তিটি বা বস্তুটি কেমন। হি ইজ আ গুড বয়, সবসময় মনে রাখবা নাউনকে এটা মডিফাই করে, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। তাহলে এখানে নাউনকে, নাউন মানে হচ্ছে বিশেষ্য, সো এই বয় হচ্ছে এখানে নাউন। কেমন বয়? গুড বয়, সো হি ইজ আ গুড বয়, এই গুড হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটাও একটা সেন্টেন্সের এলিমেন্ট। কেমন? আচ্ছা, এবার দেখো অ্যাডভার্ব নিয়ে আলোচনা করি। হ্যাঁ,
কিভাবে কাজটি করে। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করবে, অর্থাৎ দেখো কাজটি কেমন ভাবে সম্পন্ন হয়েছে। এই যে ইনভার্টেড কমার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, যে বাক্যগুলো আছে বা যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোকে তোমরা এমফাসাইজ করবা, তাহলে অ্যান্সারটাকে পেয়ে যাবা। কেমন, দেখো ভার্বকে কোশ্চেন করবা যে কেমন ভাবে সম্পন্ন হয়েছে, কাজটি কেমন ভাবে সম্পন্ন হয়েছে, কিভাবে, কোন উপায়ে সম্পন্ন হয়েছে, ঠিক আছে। হাউ ইজ দ্য ওয়ার্ক ডান, কাজটি কিভাবে সম্পন্ন হয়েছে, তখনই তুমি অ্যাডভার্বকে পেয়ে যাবা। ধরো এক্সাম্পল, দ্য বার্ড ফ্লাই সুইফটলি, পাখিটি কিভাবে উঠছে, সুইফটলি উঠতেছে, দ্রুত গতিতে উঠতেছে, ঠিক আছে। দ্য বার্ড ফ্লাইজ সুইফটলি, পাখিটি দ্রুত গতিতে উঠছে, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে। আজকে আমরা সেন্টেন্সের প্রাথমিক যে আলোচনাগুলো সেগুলো আমরা দেখলাম। দেখো শুরু থেকে যদি আমরা একটু রিভিউ করি বা একটু এভালুয়েট করার চেষ্টা করি, তাহলে কি কি আজকে পড়লাম সেটা হচ্ছে সেন্টেন্সের ডেফিনিশন পড়লাম, সেন্টেন্সটা মূলত কোত্থেকে এসেছে, লেটার, ওয়ার্ড এন্ড দেন হচ্ছে সেন্টেন্স। ওকে, সেন্টেন্স হওয়ার জন্য আমাদের আসলে কি কি কোন কোন স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকা দরকার, কোন কোন বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় রাখা দরকার, তাহলে সেগুলো পড়েছি। একটা হচ্ছে কমপ্লিটনেস অফ সেন্স, অর্থের পূর্ণতা থাকতে হবে, কারেক্ট অর্ডার বা যথাযথ শৃঙ্খলা থাকতে হবে, অ্যান্ড দ্য ফাইনালি ইজ কম্বিনেশন অফ ওয়ার্ডস, শব্দ সমষ্টি থাকতে হবে, ঠিক আছে। অ্যান্ড ক্লাসিফিকেশন পড়লাম, ক্লাসিফিকেশনের ডিটেলস পড়ি নাই, ক্লাসিফিকেশন কি কি সেটা পড়লাম। কেমন, সেগুলোর মধ্যে আছে হচ্ছে আমাদের এই 5 প্রকার: অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক, ইম্পারেটিভ, অপটেটিভ এবং হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। ওকে, ফরমেশন অফ সেন্টেন্স, যদি ফরমেশন বলতে আমরা বুঝিয়ে থাকি যে সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে গঠন করব সেটা, বাট সেই আলোচনায় আজকে আমরা যাই নাই। বাট মূলত আমরা সেটা যেটা পড়েছি সেটা হচ্ছে সেন্টেন্স আসলে সিঙ্গেল ওয়ার্ড হয়ে থাকে, মাল্টি ওয়ার্ড হয়ে থাকে, সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্সের ব্যবহার খুবই কম। এগুলো আসলে জাস্ট বোঝার জন্য বলা, যে কোনো একটা কনটেক্সটের উপর ভিত্তি করে আমরা ইয়েস, নো, কাম, গো, স্টপ এই ধরনের সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার ওয়ার্ডগুলোকে আমরা সেন্টেন্স বলতে পারি। আর মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স যেগুলো, সেগুলো তো আমরা বললাম যে আসলে ভার্ব অ্যান্ড উইদাউট ভার্ব এই ধরনের সেন্টেন্সগুলো হয়ে থাকে। কেমন, অ্যান্ড দেন হচ্ছে সাবজেক্টের সেন্টেন্সের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা হচ্ছে সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সাবজেক্ট না বুঝলে আমরা সেন্টেন্সকেই বুঝতে পারবো না, অ্যান্ড সাবজেক্ট আর প্রেডিকেট কাকে বলে সেগুলো নিয়ে আলোচনা করলাম। সাবজেক্ট মানে হচ্ছে সেন্টেন্সের মধ্যে, একটা বাক্যের মধ্যে ভার্বের কাজটা যিনি করে থাকেন, ঠিক আছে, যাকে নিয়ে আমরা যাকে নিয়ে আমরা কথা বলে থাকি, বা যিনি হচ্ছেন মেইন ক্যারেক্টার, তাকে সাবজেক্ট বলে, যিনি কাজটা করে থাকেন আর কি, তাকে সাবজেক্ট বলে। এবং সাবজেক্টকে বাদ দিয়ে আর বাদ বাকি যতটুকু পোর্শন আছে, যতটুকু অংশ আছে, সেটাকে আমরা প্রেডিকেট বলে থাকি। কেমন, এবং আমরা যে 5 প্রকারের ক্লাসিফিকেশন দেখলাম, সেই ক্লাসিফিকেশন সবগুলোকে আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করতে পারি, ঠিক আছে। অ্যান্ড আমরা যে পাংচুয়েশন নিয়ে কথা বলেছি, যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সে শেষে অফ কোর্স আমাদেরকে ফুল স্টপ বসাতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমাদেরকে ইন্টারোগেশন মার্ক বসাতে হবে, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে আমাদেরকে নোট অফ এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্স গঠন করতে গেলে আসলে যেই যে উপাদানগুলো থাকে সেগুলোকে কিভাবে আমরা ফাইন্ড আউট করব, কিভাবে আমরা বের করব, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমি আরেকটু বলে দেই যে সবার আগে একটা সেন্টেন্সে আমরা ভার্বটাকে খুঁজে বের করার চেষ্টা করব যে কোনটা হচ্ছে ভার্ব। এবার ভার্বকে যখন তুমি কি দিয়ে কোশ্চেন করবা, তখন তুমি মানে সাবজেক্ট, ভার্বকে যখন তুমি কে দিয়ে কোশ্চেন করবা, তখন তুমি সাবজেক্টকে পেয়ে যাবা। আবার সাবজেক্টকে যখন তুমি বলবা যে আসলে কি কাজ করে, কি দিয়ে কোশ্চেন করো, তখন তুমি ভার্বকে পেয়ে যাবা, ঠিক আছে। সো এগুলো আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসের মাধ্যমে তোমরা বুঝতে পারবা খুব সহজেই। কেমন, এবং ইংরেজি ব্যাকরণ বা মানে শুধু ইটস নট অনলি ফর দ্য ইংলিশ গ্রামার, সকল পড়াশোনার একটা আহ, কি কি থাকা প্রয়োজন বলো তো, একটা কনসিস্টেন্সি থাকা প্রয়োজন। হ্যাঁ, কনসিস্টেন্সি অফ প্র্যাকটিস মানে হচ্ছে কি, তোমার প্র্যাকটিসের ধারাবাহিকতা থাকা প্রয়োজন। তো তুমি যদি প্রতিনিয়ত প্র্যাকটিস না করো, তোমার প্রবলেমগুলো সলভ না করো, তাহলে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। সো from my end I will try my best to solve the all problems, and আমি অফকোর্স চেষ্টা করব যে তোমাদেরকে ইংরেজি গ্রামারের বেসিক ব্যাপারটাকে খুব স্ট্রংলি বোঝানোর জন্য, যাতে করে ইন ফিউচারে তোমরা অ্যাডভান্সগুলো যখন ট্রাই করবা, খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারো। এবং তোমাদের পরীক্ষায় অধিকাংশ স্টুডেন্ট যেটা করে থাকে,
গ্রামারটাকে এত পরিমাণে ভয় পায় তারা আসলে এই ব্যাপারটাকে ভয়েড করে চলার চেষ্টা করে, সবসময় এড়িয়ে চলার চেষ্টা করে। হ্যাঁ, অথবা এমন 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 বোকার মতোও কাজ করে যে টেস্ট পেপার থেকে একদম মুখস্থ করে চলে যায়। হ্যাঁ, যে ইস লাকিলি যদি কমন পড়ে যায় আর কি, বাট ইটস আনফর্চুনেট। যদিও তোমরা লাকিলি কমন পড়ে যায় 5-10 মার্ক, বাট ইন ফিউচারে তুমি যখন ভার্সিটি অ্যাডমিশনে যাবা, যে কোনো পাবলিক এক্সামস গুলোতে যাবা, তখন কিন্তু একেবারেই মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। সো তোমার ফিউচারকে যদি তুমি এনলাইটেন করতে চাও, অফকোর্স তোমাকে ইংরেজি গ্রামার এর বেসিক বা ফান্ডামেন্টালকে স্ট্রং করার কোনো বিকল্প নাই, ঠিক আছে? ওকে ফাইন, যেখানে শেষ করেছিলাম সাবজেক্টকে কিভাবে খুঁজে পাবা, অবজেক্টকে যেভাবে খুঁজে পাবা, কি কি দিয়ে কাজটি করতেছে, কেমন হি ইজ রাইস, সে কি খায়, যখন তুমি ভার্বকে মানে খায়, খাওয়াটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? কি খায় যখন বলবা তখন হচ্ছে অবজেক্টকে পাবা, কে খায় যখন বলবা তখন তুমি সাবজেক্টকে পাবা, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে, নাউনের দোষ গুণ অবস্থান ইত্যাদিকে এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে এবং হচ্ছে বোঝানোর চেষ্টা করে, সেটাকে অ্যাজেক্টিভ বলা হয়। যেমন হি ইজ আ গুড বয়, সে কেমন বয়, ভালো বয়। হি ইজ আ ব্যাড বয়, সে কেমন বয়, খারাপ বয়। সো বয়টাকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে। এবং হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব সরাসরি হচ্ছে ভার্বকে মডিফাই করবে। দ্য বার্ড ফ্লাইজ সুইফটলি, ঠিক আছে? এখানে ভার্ব হচ্ছে কোনটা বলো তো, ফ্লাই। দা পাখিটি খুবই দ্রুত গতিতে উঠছে, কেমন ভাবে উঠছে, সুইফটলি উঠতেছে। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এবং তোমাদের কোনো বোঝার বা জানার সমস্যা হলে অফকোর্স কমেন্টে তোমরা তোমাদের প্রবলেমগুলোকে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।